ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। একটা সিরিজ যে সিরিজটা বাংলাদেশকে অর্জনের খাতায় অনেক সমৃদ্ধশালী করেছে। আপনি বলতে পারেন, আপনি অনেক অজুহাত দিতে পারেন যে খর্বশক্তির একটা প্রতিপক্ষ, ঘরের মাঠের কন্ডিশন, তারপরও রেকর্ড বুকে কিন্তু এসব কথাবার্তা লেখা থাকবে না, পরিসংখ্যানের খাতায় লেখা থাকবে বাংলাদেশ উইন্ডিজকে বাংলা ওয়াশ করেছে। আর এই বাংলা ওয়াশের মাধ্যমে আইসিসি প্লেয়ার্স র্যাঙ্কিংয়েও একাধিক পরিবর্তন হয়ে গিয়েছে। বাংলাদেশের কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে, কে এগিয়েছেন, কে পিছিয়েছেন, তার একটা তালিকানামা এই রিপোর্টে। Convincing, emphatic win. Bangladesh winning by 7 wickets and করোনা মহামারীর পর বাংলাদেশে ফিরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট, আর এই প্রত্যাবর্তন টাইগাররা স্মরণীয় করে রাখলো বাংলা ওয়াশের মাধ্যমে। এই সিরিজের মাধ্যমে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়েও একাধিক পরিবর্তন এসেছে তামিম মাহমুদুল্লাহদের অবস্থানে। প্রথম ম্যাচে কন্ডিশনের পূর্ণ ব্যবহার না করতে পারার অভিযোগ ছিল মিরাজের উপর। সেই মিরাজই পরপর 2 ম্যাচে দারুণভাবে ফিরে এসেছেন। সিরিজ শেষে নিয়েছেন 7টি উইকেট। আইসিসি প্লেয়ার্স র্যাঙ্কিংয়ে 9 ধাপ এগিয়ে 694 রেটিংয়ে বোলার তালিকায় 4-এ অবস্থান মিরাজের। অন্যদিকে অস্ত্র ভান্ডারে ইনসুইংয়ের সংযোজন দিয়ে সবাইকে চমক দেওয়া মোস্তাফিজ 11 ধাপে গিয়ে 658 রেটিং নিয়ে অবস্থান করছেন 8-এ। 1 ধাপ এগিয়ে ব্যাটিং তালিকায় 22-এ অবস্থান ক্যাপ্টেন তামিম ইকবালের। প্রথম 2 ম্যাচে সুযোগ না পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ 5 ধাপ কমে নেমে গেছেন 49-এ। আর নিজের সেরাটা দিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। সাকিব আল হাসান তিনি সেই জায়গাটায় থাকবেন, সেই জায়গাটায় আছেন, ভবিষ্যতেও তাকে আমরা দেখতে পাবো, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু কয়েকটা জায়গায় একটু অবাক করেছে বটে, তা হচ্ছে মাহমুদুল্লাহর পিছিয়ে যাওয়াটা। যদিও শেষ ম্যাচে একটা হাফ সেঞ্চুরি দুর্দান্ত, কিন্তু 2টা ম্যাচে তেমন কোনো সুযোগ পাননি, যে কারণেই কিনা আসলে তার অবনমন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের একটা উত্থান। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি মোহাম্মদ শামসুল ইসলাম, ক্রীড়া ভাষ্যকার এবং বিশ্লেষক, এবং জাতীয় ক্রীড়া ভাষ্যকার নামেই তাকে আমরা চিনি। শামসুল ভাই, প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনার জায়গা এটা। সবসময় রেডিওতে আপনার মন্ত্রমধুর ধারাভাষ্য আমরা শুনে থাকি, টেলিভিশনের পর্দায় খুব একটা দেখা যায় না। ওয়েলকাম। থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ মঞ্জুরি। দর্শক বৃন্দ যারা দেখছেন যমুনা টেলিভিশনের পর্দায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। শামসুল ভাই, এই বিষয়টা যে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের পরিবর্তনটা, বিশেষ করে একটা পরিবর্তন একটু অবাক করেছে কিনা, তা হচ্ছে মেহেদী হাসান মিরাজের 9 ধাপে গিয়ে 4 নম্বরে উঠে আসা বোলার্স র্যাঙ্কিংয়ে। আরেকটু বিশ্লেষণ করে যদি বলি, এই মুহূর্তে পরিসংখ্যান বলছে দেশ সেরা ওয়ানডে বোলারের নাম মেহেদী মিরাজ। অভূতপূর্ব একটা অর্জন। আমি এই সিরিজটা শুরু হবার আগে পার্ট অফ হোমওয়ার্ক কমেন্ট্রির জন্য আমি ইয়েগুলো দেখছিলাম, আইসিসির যে প্লেয়ার স্ট্যাটসগুলো, তাদের র্যাঙ্কিং পজিশনগুলো। টপ 10-এ কোনো জায়গায় একমাত্র সাকিব ছাড়া, অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব অফকোর্স, ওই জায়গা ছাড়া কোথাও বাংলাদেশি কোনো খেলোয়াড়ের নাম দেখতে পাচ্ছিলাম না, লাল সবুজ পতাকাটা দেখতে পাচ্ছিলাম না। এটা এক ধরনের পীড়া দেয়। এত ভালো খেলছি আমরা, বিশেষ করে ওয়ানডে ফর্ম্যাটে এত কনসিস্টেন্ট, কিন্তু শীর্ষ ব্যাটসম্যান কিংবা শীর্ষ বোলারের যে টপ 10 তালিকা, সেখানে কোনো বাংলাদেশি নেই। এটা আমার জন্য খুব ভালো লাগা। ডেফিনেটলি মিরাজকে এটা অনেক বেশি বুস্ট আপ করবে, এবং কখন এই র্যাঙ্কিংয়ে তার মানে ঊর্ধ্বমুখী অবস্থান আসলো জাস্ট বিফোর দ্য টেস্ট। আমার মনে হয় টেস্টের জন্য এই ওয়ানডে সিরিজের 3 ম্যাচ থেকে মেহেদী মিরাজ যে প্রিপারেশনটা সেরে রাখলেন, নির্বাচকদের কল দিয়ে রাখলেন যে আই এম রেডিলি অ্যাভেলেবল অ্যান্ড বেস্ট অফ বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য অ্যাভেলেবল এই টেস্ট সিরিজে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজের অবস্থানটা 4 নম্বরে। একটু তো অবাক করেছে আপনাকে? আমাকে তো অবশ্যই অবাক করেছে। আরও অবাক করেছে একটা বিষয়, তা হচ্ছে 9 ধাপ এগিয়ে মেহেদী মিরাজ 4 নম্বরে। তার মানে এই র্যাঙ্কিং প্রকাশের আগে মিরাজ ছিলেন 13 নম্বরে। আমি তো অনেকটা জানতামই না যে মেহেদী মিরাজ 13 নম্বর অবস্থানে। কিন্তু কিসের প্রেক্ষিতে, কিসের ভিত্তিতে পরিসংখ্যানগতভাবে মেহেদী মিরাজ এই সিরিজের আগে 13 নম্বর অবস্থানে ছিলেন, এখন 4 নম্বর অবস্থানে এসেছেন, তা দেখে নেব। ঘরের মাঠে 200 বছরের শাসনের ময়দানি প্রতিশোধ। দাবার বোর্ডের মতোই ছক কষেছিলেন চন্ডিকা হাতুরা সিংহে, আর সেই বোর্ডের কালো খোরা ছিলেন মেহেদী হাসান মিরাজ। 2 ইনিংসে মিরাজের 12 উইকেট ব্রিটিশ পথের ইতিহাস লিখেছিল। সেই থেকে ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটের এক বড় অস্ত্র মেহেদী মিরাজ। সাদা পোশাকে রঙিন অভিষেকের মেহেদী মিরাজ এবার রঙিন পোশাকের আলোচনায়। ওয়ানডে দলে যার থাকা নিয়েই অনেকের প্রশ্ন, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 9 ধাপ উপরে এসে সে মিরাজের অবস্থান 4-এ। সদ্য শেষ হওয়া উইন্ডিজ সিরিজে 3 ম্যাচে মিরাজ উইকেট নিয়েছেন 7টি। ইকোনমি রেট ঈর্ষণীয় 2.84।
র্যাঙ্কিংয়ে 4-এ আসতে এই সিরিজটা ছিল বড় প্রভাবক, কিন্তু এই সিরিজের আগে মিরাজের র্যাঙ্কিং ছিল 13। এও কি একটু অবিশ্বাস্য লাগছে? করোনা মহামারীর আগে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে 3 ম্যাচে মিরাজের উইকেট ছিল 3টি, কিন্তু ইকোনমি রেটটা ছিল 4.52। বিশ্বকাপের পরপর হওয়া শ্রীলঙ্কা সফরের 3 ম্যাচে মিরাজের ইকোনমি ছিল 5.95, উইকেট নিয়েছিলেন 2টি। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের মতো কন্ডিশনে মিরাজের ইকোনমি রেট ছিল 5.09, উইকেট নিয়েছিলেন 6টি। দুর্বল প্রতিপক্ষ কিংবা ঘরের মাঠে সুবিধা, আপনি যে অজুহাতে দাঁড় করান না কেন, পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে দেশসেরা বোলারের নাম মেহেদী মিরাজ। তা আপনি মানুন আর নাই মানুন। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। প্রথম ওয়ানডের পরে আসলে মিরাজকে নিয়ে কথা হচ্ছিল, আলোচনা সমালোচনা। সাকিবের সাথে হয়তো বা উনি ঠিকমতো বিট করতে পারছে না বা উনি কন্ডিশনটা ইউজ করতে পারছে না, তার এত ভালো পারফরমেন্স পরবর্তী ম্যাচগুলোতে টোটালি পুরো সিরিজটাতে কেমন দেখতেন মিরাজকে? আমি তো বলবো স্প্লেন্ডিড। দেখুন, মেহেদী মিরাজকে যদি মূল্যায়ন করতে হয় 2016 মানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ফিরে যেতে হবে। দেশের মাটিতে খেলা হয়েছিল, তার নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম, তৃতীয় স্থানের জন্য লড়াই করেছিলাম আমরা জানি, এবং সেখানে ক্যাপ্টেন ছিলেন উনি, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। হি ইজ পপুলারলি নোন অ্যাজ ব্যাটিং অলরাউন্ডার। তার ব্যাটিংটা আগে, তারপরে হি ক্যান বোল অলসো। কিন্তু ইদানিংকালে বিশেষ করে টেস্ট ফরম্যাটে যখন ন্যাশনাল টিমে তার অন্তর্ভুক্তি হয় অ্যাজ এ বোলার, তিনি কিন্তু বোলিং অলরাউন্ডার পরিচিতি পেয়ে গেছেন। ব্যাটিংটা অনেকটাই ম্রিয়মান হয়ে গেছে, সুযোগও কম পান। তা আমি বলবো যে এই সিরিজে মিরাজ যেই জায়গাটায় খুব অ্যাকিউরেট ছিলেন, খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ, আমি এই শব্দটা ব্যবহার করতেই চাই না। ইটস নট আওয়ার হেডেক। ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিম এসছে, আইসিসি অ্যাফিলিয়েটেড, এটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল সিরিজ এবং টেস্ট ম্যাচও খেলবো আমরা। সো ইটস আপ টু দেম, লেট ইট গো। এখন বিষয় হচ্ছে যে মেহেদী মিরাজ তার স্পট অন, তার সিচুয়েশন বুঝে টার্ন করানো, ব্যাটসম্যানকে বুঝে বুঝে কখনো ওভার দ্য উইকেট, কখনো রাউন্ড দ্য উইকেটে এসে বল করতে পারা, অর্থাৎ অ্যাকিউরেসি, কনসিস্টেন্সি জায়গাটায় উনি পরিশ্রম করেছেন ওভার দ্য ইয়ার্স। উনি ভাবছিলেন যে আমি অন অ্যান্ড অফ হয়ে যাচ্ছি টিম থেকে। সো এই জায়গাটা নিয়ে উনি কাজ করেছেন এবং টিমের রেগুলার মেম্বার হয়ে লম্বা রেসের ঘোড়া হতে চান। এইভাবে কাজ করেই উনি সাকসেস পেয়েছেন এবং এই সিরিজে ওয়ানডেতে তাকে যেভাবে পেলাম, আমার বিশ্বাস উনি টেস্টেও আলো ছড়াবেন এবং কন্ডিশন মাস্ট বি সুইট হিম। সাকিব একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার কিনা, কারণটা হচ্ছে প্রথম ম্যাচে মিরাজ যখন বোলিং করলেন, আমরা বলছিলাম কন্ডিশনটাকে ইউজ করতে পারেননি। তার অ্যাভারেজ পেস ছিল 82 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী দুটি ওয়ানডেতে মিরাজের অ্যাভারেজ পেসটা চলে গেল 73-75-এর মধ্যে, এবং মিরাজ পোস্ট ম্যাচ ইন্টারভিউতে বলছিলেন যে সাকিব আল হাসান তাকে ইনফ্লুয়েন্স করেছেন একটু ফ্লাইট দিয়ে, একটু টস আপ ডেলিভারি করার জন্য, এমনভাবে বল করার জন্য যাতে স্পটটা রিচ করতে পারেন, পেসটা কমিয়ে দিয়ে। কি মনে হয় সাকিব একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার কিনা প্রত্যেকের জন্যই? অবশ্যই, এবং মেহেদী মিরাজ এটা মিডিয়ার কাছে মানে অ্যাকনোলেজ করেছেন সাকিবকে। সাকিব ভাইয়ের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং টিপস নিয়ে কাজে লেগেছে। তো সামি, ইউ নো, অ্যাজ এ কমেন্টেটর আমরা দীর্ঘদিন কাজ করছি একসাথে। এক্সপেরিয়েন্স ম্যাটার্স এভরিওয়্যার, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, ইভেন বিহাইন্ড দ্য মাইক্রোফোন। তো এক্সপেরিয়েন্সটা যেটা সাকিবের আছে, এই লম্বা বিরতির পর যেভাবে উনি কামব্যাক করলেন, ফ্যাবুলাস। তো তার এই ভাস্ট এক্সপেরিয়েন্স থেকে থোড়া থোড়া যদি মেহেদী মিরাজ নিতে পারে, নিয়ে দেখুন না কি লাভবান হলেন উনি। হাসান মাহমুদকে কেমন দেখলেন ওভারঅল এই সিরিজে? দুটো ম্যাচ তিনি খেলেছেন এবং যেটা আমরা দেখলাম যে ম্যাক্সিমাম সংখ্যক বলে তিনি ব্যাক অফ লেন্থে বল করেছেন, গুড লেন্থ স্পটটাকেও ভালো মতো ইউজ করেছেন, ফুল লেন্থে খুব বেশি বল তিনি করেননি। টেস্ট ম্যাচ ক্রিকেটে হাসান মাহমুদের যদি ইনক্লুশন হয়, তার যে স্মুথ অ্যাকশন, বলকে নিয়ে খেলার যে ক্ষমতাটা, আমরা পেস বোলারদের ক্ষেত্রে বলি যে আসলে বল কথা শোনে, বল কথা শোনানোর যে ক্ষমতাটা, কি মনে হয় লম্বা রেসের ঘোড়া হতে পারবেন হাসান মাহমুদ? তার সব রকমের পটেনশিয়ালিটি আছে। তাকে একটা মাত্র ম্যাচ দেখলাম ইন্টারন্যাশনাল লেভেলে, তার আগে ঘরোয়া ক্রিকেটে দেখেছি, হ্যাঁ 2টা ম্যাচ দেখলাম। তো যেটা হচ্ছে যে আপনার হাসান মাহমুদকে আরও সময় দিতে হবে। আমি যতদূর অনুমান করতে পারি টেস্ট সিরিজেই হয়তো হাসান মাহমুদকে প্রথম ম্যাচেই হয়তো বা দেখা যাবে না, কারণ আমাদের সুইমিং ডিপার্টমেন্টটা এই মুহূর্তে যথেষ্ট হেলদি। এই ভান্ডতে বা এই ডিপার্টমেন্টে অনেকগুলো রিসোর্সেস আছে যারা ইনফর্ম বোলার। আপনি মুস্তাফিজের কামব্যাকটা দেখুন, হি উইল বি দ্য অটোমেটিক চয়েস ইন দ্য টেস্ট সিরিজ। তো এরপরে আপনি আবু জায়েদ রাহি এবং ইবাদতকে লাস্ট ফিউ ইয়ার্স টেস্টে কন্টিনিউ করাচ্ছেন, নিশ্চয়ই তাদের প্রতি আপনি অবিচার করতে চাইবেন না। তো সেই জায়গাটায় আমি হাসান মাহমুদ সম্বন্ধে পার্টিকুলারলি বলি যে প্রমিজিং ক্যারেক্টার। এই যেই ওয়ানডে ম্যাচটায় 3টা উইকেট পেল অভিষেক ম্যাচে,
হি লুকস ভেরি গুড। শুরুর দিকে একটু তো নার্ভাসনেস কাজ করছিল, আমরা সেটা বুঝতেই স্বাভাবিক। পারছিলাম। ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল লেভেল। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে যতই সময় পাবে, যতই ম্যাচ পাবে, ও নিজেকে ঠিকই মেলে ধরবে। ওর মধ্যে সব ধরনের রসদ আছে একটু লম্বা রেসের ঘোড়া ঘোরা হওয়ার হওয়ার জন্য। জন্য। একটু যদি ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে তামিম ইকবাল বলেছিলেন যে ওর ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্টি প্রকাশ করতে পারছে না, কারণ টপ অর্ডার মিডল অর্ডার কারোরই সেঞ্চুরি নাই ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে আর কি বিট করতে গিয়ে। তো এইটা টেস্টে কি একটা থ্রো ব্যাক ফেলতে পারে কিনা? ইনফ্যাক্ট আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে চার পাণ্ডব ছাড়া আর কার পারফরমেন্সটাকে এখন পর্যন্ত যদি আমাকে 2021 সালে এসে ওই চার ব্যাটসম্যানের উপরে ভরসা করতে হয় তাহলে ওয়ার ইজ দ্য পাইপলাইন? সামি, মঞ্জুরি দুজনকে ধন্যবাদ। আসলে আমি এই জায়গাটাতে খুব স্পট অন নক করতে চাই। দর্শক যারা দেখছেন তারাও নিশ্চয়ই আমাদের সকলের সাথে একমত হবেন যে দেখুন, আমরা তো প্রথম দুটো ম্যাচে প্রপারলি ব্যাট করার সুযোগ পাইনি পুরো ডিপার্টমেন্ট, না। তাই না? আচ্ছা, স্পেশালি তামিমের অসন্তুষ্টির জায়গায় উনি আসলে বলবার জন্য বলেছেন, খুব বেশি অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই, কেননা প্রথম দুটো ম্যাচে সেঞ্চুরিতে দূরের কথা, হাফ সেঞ্চুরি করাও টাফ ছিল, যেটা তামিম সেকেন্ড ম্যাচে করে দেখিয়েছে। বাট তামিম পার্সোনালি বছরের পর বছর অভিজ্ঞতা বাড়বার সাথে সাথে, ম্যাচিউরিটি আসার সাথে সাথে, এখন তো উনি ক্যাপ্টেন, বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাকে। সেই জায়গায় পিচের কন্ডিশনস বুঝে, প্রতিপক্ষের বোলিং অ্যাটাক স্ট্রেংথ বুঝে তিনি যে ওয়েটিং গেম খেলেছেন, সিডেড গেম খেলেছেন, জি। শিট অ্যাঙ্কার রোল প্লে করবার চেষ্টা করেছেন, এটা হচ্ছে ম্যাচিউর থিঙ্কিং অ্যান্ড ডিসপ্লে। তো এই জায়গায় তামিম শতভাগ সাফল্য নিয়ে উতরে গেছে। এখন আসুন থার্ড ম্যাচটায় আমরা টসে হেরেও ব্যাটিং পেলাম চট্টগ্রামের মতো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। তো ওই দিনই আমি কমেন্ট্রিতে জাস্ট আফটার টস বলছিলাম ইট কুড বি 300 ফর বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ভুল করলো, কেন চট্টগ্রামের পিচ সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি। গত 5-6 বছর ধরে আমরা তাই তো দেখছি। এই জায়গাটায় দেখুন যে সেঞ্চুরি হলে ভালো লাগতো, কিন্তু সেঞ্চুরি হওয়ার জন্য সুযোগটা কার ছিল? তামিমের নিজের ছিল। শান্ত যদি লম্বা রেসে টিকে থাকতেন কিংবা লিটন, এই টপ 3 সুযোগটা ছিল। মুশফিকের জন্য চান্সটা মানে 50-50 আমি বলবো, ততক্ষণে খুব Even বেশি সময় মাহমুদুল্লাহর ছিল না। আরো narrow। মাহমুদুল্লাহ তো সময়ই ছিল না। কিন্তু আপনি যেটা বললেন যে আজও এসে এই 4 স্টলওয়ার্ডসকেই আমরা এই জায়গাটা নিয়ে ফিরবো। আমাদের থার্ড আম্পায়ার বলছে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়ে গেছে, একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে। So stay tuned. ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস লাইফ। আমাদের সাথে আছে ক্রিকেট কমেন্টেটর শামসুল ইসলাম। আচ্ছা, আমাদের টেস্টে যদি স্পিনিং অ্যাটাকিংয়ে যদি মানে আর কি ওই উইকেট ফ্রেন্ডলি হয় যদি স্পিনিং অ্যাটাকিংয়ের জন্য, তাহলে উইন্ডিজ পেসারদের কি হবে? কেমার রোচ তো বলছেন যে ব্যাটসম্যানকে সামনের পায়ে একদম সোজা সোজা ফুল লেন্থে বল খেলাতে হবে, সেটা একটা বলেছেন। আরেকটা বিষয় বলেছেন তা হচ্ছে খুব দ্রুতই যদি উইন্ডিজ পেসাররা রিভার্স সুইং আদায় করতে পারেন সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। Cap and well, what better man to give him that test cap than, টেস্টে দেশের মাটিতে বাংলাদেশের স্পিন নির্ভরতা স্পষ্ট। সবশেষ উইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে টাইগাররা, যেখানে মূল অস্ত্র ছিল সাকিব, নাইম, তাইজুল মিরাজের স্পিন। কার্যকরী না হওয়ায় যখন এক পেসার দিয়ে কাজ চালিয়ে নেয় বাংলাদেশ, তখন ভিনদেশি পেসাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের খাবি খাওয়ায় এখানকার স্লো উইকেটেও। এখানে সফল হওয়ার রেসিপি দিলেন পেসার কেমার রোচ। The pitches aren't conducive to speed or এখানে সফল হওয়াটা কঠিন, কারণ উইকেটে গতি কিংবা সিম মুভমেন্ট থাকে না। তাই সাফল্য পেতে সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করাটা জরুরি। ব্যাটসম্যানদের ফ্রন্ট ফুটে খেলাতে হবে, মিডল অর্ডারকে চ্যালেঞ্জ জানাতে দ্রুত বল রিভার্সিং করাতে হবে। that's mainly what your best. অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে উইন্ডিজ, তবে অভিজ্ঞ পেসার কেমার রোসের সাথে শ্যানন গ্যাব্রিয়েল আর তরুণ আলজারি জোসেফ বড় ভরসা ক্যারিবীয়দের। বাংলাদেশের বিপক্ষে 8 ম্যাচে 33 উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, কম যান না। 5 ম্যাচে নামের পাশে 18 উইকেট। We have our plans in place and আমাদের ইতিবাচক থাকতে হবে এবং যতটা ভালোভাবে সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সফর সবসময় কঠিন, ছেলেরা 3 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে। একটা ভালো সংগ্রহ করতে এবং ম্যাচে 20 উইকেট নিতে কি করতে হবে তা আমরা জানি। we know them pretty well now, so নিজের 2 পেস সঙ্গী গ্যাব্রিয়েল ও জোসেফকে নিয়ে আশাবাদী রোস। the ICC one-day team of the আলজারি year, so ওয়ানডে দর্শক সেরা একাদশে স্থান পেয়ে সামর্থ্যের জানান দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ও আরও পরিণত হবে। আর শ্যাননও পরীক্ষিত। বাংলাদেশের সিরিজ খেলাটা বেশ চ্যালেঞ্জিং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সালাউদ্দিন সুমন,
যমুনা স্পোর্টস। গ্যাব্রিয়েল জোসেফ, কেমার রোজ, পেস অ্যাটাকটা সমৃদ্ধশালী উইন্ডিজের বলতে হবে। এটার এগেইনস্টে বাংলাদেশের অস্ত্র কেমন হতে পারে? দেখুন এর সাথে রেমন্ড রেইফারও যুক্ত হতে পারে, বাঁহাতি জেন্টল মিডিয়াম পেসার। উনি কিন্তু ওয়ানডেতে বেশ ভালো বল করেছেন, অ্যাকিউরেসি আছে তার। তো এই সিম অ্যাটাকের বিরুদ্ধে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। ডে ওয়ান ফার্স্ট সেশন ভেরি ক্রুশিয়াল। যদি বাংলাদেশ অবশ্যই। ব্যাটিং পায়, হয়তো চট্টগ্রামের পিচে টস জিতেও ব্যাটিং নিতে চাইবে বাংলাদেশ, একটা সাহসী সিদ্ধান্ত হতে পারে। তো ডেফিনেটলি বাংলাদেশ স্পিনিং টার্নিং লো উইকেট বানিয়েই খেলতে চাইবে এই অবশ্যই। দলটার বিরুদ্ধে। তারপরে আপনি যেটা বলছিলেন যে খুব আর্লি যদি রিভার্স সুইং পায়, খুব আর্লি রিভার্স সুইং পাওয়ার মানে কল্পনাটা করা একটু আমার মনে হয় যে সমীচীন হবে না। জি। বলটা অ্যাটলিস্ট মিনিমাম পুরনো হতে হবে, তারপরে না রিভার্স সুইং এর ইস্যুটা আসবে। তো আমার মনে হয় যে অল ইন অল বাংলাদেশ ভালোই করবে, খুব বেশি থ্রেটনিং হবে না। ফার্স্ট সেশন ডে ওয়ান ছাড়া বাকি সময় এই রোজ, গ্যাব্রিয়েল এদেরকে স্বাচ্ছন্দ্যেই খেলা সাকিবের যাবে। না থাকাটা কত বড় কনসার্ন? বিগ কনসার্ন। দেখুন সাকিব এমন একজন প্লেয়ার আমাদের অ্যাঙ্গেলে, যে কোনো দলের জন্যই, যে সাকিব না থাকা মানে দুজন খেলোয়াড়ের প্রয়োজন পড়ে, একজন স্বীকৃত ব্যাটসম্যান, একজন স্বীকৃত বোলার দরকার পড়ে। আমি তো টেস্ট স্কোয়াডের প্লেইং 11টা সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম, যেহেতু সাকিবের গ্রোইন ইনজুরি, এই ইনজুরিটা কিন্তু ভোগাতে পারে। কালকে তার স্ক্যান হবে, জি। তারপরে ফাইনালি বোঝা যাবে যে উনি অ্যাভেলেবল হবেন কি হবেন না। যদি উনি অ্যাভেলেবল না হন তাহলে সেই জায়গায় ডেফিনেটলি একজন ব্যাটসম্যান খেলাতে হবে। সেক্ষেত্রে ইয়াসির আলী রাব্বির ডেবু হওয়ার একটা চান্স যেমন আছে, সিমিলারলি দলে থাকা মিথুনকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট ওই জায়গাটায়। তাহলে 7 জন ব্যাটসম্যানের সাথে 4 জন বোলার কারা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে? মুস্তাফিজ অটোমেটিক চয়েস, আর তার সাথে আমি অভিজ্ঞ আবু জায়েদ রাহিকে নেব অ্যাহেড অফ ইবাদত হোসাইন, যদিও ইবাদতের পেসটা একটু বেশি। হাওয়ার 2 জন পেসারের সাথে 2 জন স্পিনার, সেক্ষেত্রে তাইজুল আর মেহেদি মিরাজ। এবার একটু ক্রিকেট থেকে ফুটবলে ফিরে আসি। ফুটবলের জায়গাটা কারণটা হচ্ছে আগামীকাল আবাহনী মোহামেডান ডার্বি এবং এই প্রথম ঢাকা ডার্বি হচ্ছে কুমিল্লায়। এক্সপেকটেশনটা জানতে চাইবো, যদিও ফুটবল নিয়ে এখন আগের মতো যে আমেজটা আবাহনী মোহামেডানের সেটা নেই। দেখুন এবারে মোহামেডান কিন্তু অনেক নড়ে চড়ে বসেছে, একটা ভালো দল গঠন করবার চেষ্টা করেছে এবং প্রথম 3 ম্যাচ থেকে তাদের 4 পয়েন্টও আছে। জি। অন্যদিকে আবাহনীর কথা যদি আপনি ধরেন, প্রথম 3টা ম্যাচে প্রত্যেকটি জিতে পয়েন্ট টেবিলে গোল ব্যবধানে বসুন্ধরা কিংসের ঠিক নিচে 2 নম্বরে অবস্থান করছে আউট অফ 13 টিমস। তো ডেফিনেটলি এই ম্যাচটা শুরু হবার আগে আবাহনী হট ফেভারিট, তবে মোহামেডানও ছেড়ে কথা বলবে না। মোহামেডানের হোম ম্যাচ কিন্তু এই মৌসুমে তারা কুমিল্লার স্টেডিয়ামটাকে হোম ভেন্যু বানিয়েছে। দেখা যাক, আমার মনে হয় যে ফুটবলের ওই আমেজটা দর্শক বা সমর্থকদের মধ্যে নাই, কিন্তু মাঠের ফুটবলে সেই তেজটা ঠিকই আছে। হয়তো উভয় দলের খেলোয়াড়রা ওইভাবে দুটো দলকে অন করেন না পেশাদারিত্বের অতিমাত্রার খাতিরে, বাট কোয়ালিটি ফুটবল কিন্তু হচ্ছে দেশে। শামসুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই কমেন্টের জন্য। আমরা আজকের দিনের বেশ কিছু উল্লেখযোগ্য খেলার খবর দর্শকদেরকে জানাতে চাই। পেশাদার ফুটবল লিগ বিপিএলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের ম্যাচ আগামীকাল, সেটা আমরা একটু আগেই বলেছি। তবে এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা আসলে আমরা বলতে চাই, সেই বিষয়টা ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। তা হচ্ছে বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন সৌরভ, তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম হাতছাড়া হতে চলেছে। আর্চারি ফেডারেশনের প্রিমিয়ার লিগের জন্য উদ্বোধন হয়েছে আর্চারির জন্য বরাদ্দ থাকা স্টেডিয়ামটি। ফুটবল প্রিমিয়ার লিগের জন্য বলছিলাম, উদ্বোধনী দিনে দেখা মিলেছে চরম অব্যবস্থাপনার। আমাদের হাতে সময় একেবারে শেষ হয়ে গেছে। শামসুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ইন স্পোর্টস লাইভ, এবং আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা পাবো। থ্যাংক ইউ যমুনা টেলিভিশনকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সেই সাথে আমাদের স্পোর্টস লাইফ আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই। গুড বাই।